বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিনিয়োগকারী ভাইয়েরা, আপনারা আজকে মার্কেট দেখেছেন। ইতিমধ্যে আপনারা অনেকটা স্বপ্ন ভেঙে দুঃস্বপ্নে পরিণত হয়ে গেছে। টানা 3 দিন পতন। আজকে সবচেয়ে বেশি পতন হয়েছে 63 পয়েন্ট পতন। সূচক 63 পয়েন্ট মাইনাস। তার চেয়েও বেশি পতন হয়েছে 93 পয়েন্ট। বাজার বাড়ছে যে অতটুকুলো শেয়ার গেইন করেনি, 218টা শেয়ার গেইন করেছে। আর আজকে মাত্র 63 পয়েন্ট, আর 30 পয়েন্ট কম মাইনাস হয়েছে প্লাস থেকে। 63 পয়েন্ট মাইনাসের মধ্যেই বাজার 268টা শেয়ার লুজার। আমি গতকালকে কি বলেছিলাম? 10 পয়সা বাড়াতে 20 পয়সা পড়ে। মিল পেয়েছেন? বাজারের কি করুণ পরিণতি। মানুষ যে একটা স্বপ্ন দেখেছিল, বিনিয়োগকারীরা যে একটা স্বপ্ন বুনেছিল, সেই স্বপ্নটা দুঃস্বপ্নে হতাশায় ডুবে যাচ্ছে আবার। কেন বললাম কথাটা? আপনারা আজকে দেখেন 79টা শেয়ার মাত্র গেইন 79, তাও 10 পয়সা 20 পয়সার শেয়ারের সংখ্যা অনেক বেশি। কয়েকটা লো পেটা, বিশেষ করে রেকিট, স্ট্যান্ড লুব্রিকেন্ট, ইউনিলিভার, এই কয়েকটা শেয়ার যদি মূল্য পতন হইতো তাহলে অবস্থা আরো বেশি খারাপ হয়ে যেত। লিন্ডে বিডি, ব্যাকডিসি, এই বিএসসি, অন্যান্য যে শেয়ারগুলো, এগুলো যদি বড় ধরনের মূল্য দরপতন হইতো আজকে এগুলো কিছু সামান্য দরপতন হইলেও, যদি বড় ধরনের দরপতন হইলেও তাহলে বাজারে আজকে কাউকে খুঁজে পাওয়া যেত না। তার উপর যে ব্যাংকগুলো বেড়েছিল কয়েকদিন আগে, ব্যাংকগুলো আপনি দেখবেন আবার ব্রেক ইভেনের কাছাকাছি চলে আসতেছে। যেমন প্রিমিয়ার ব্যাংক, যেমন ইসিডিএল ব্যাংক, যেমন আপনি এই আরো অন্যান্য যেগুলো ব্যাংক আছে, স্ট্যান্ডার্ড ব্যাংক, এগুলো আবার আগের জায়গায় চলে আসছে। 3 দিন 93 পয়েন্ট, 90 পয়েন্ট, 91 পয়েন্ট, এভাবে বেড়ে 2-3 দিন যে ব্যাংকটা টেনেছিল, ওগুলো প্রফিট টেক করার পর এরা যারা কিনছে তারা প্রফিট টেক করছে। এখন বাজার থেকে আস্তে আস্তে এরা টাকা নিয়ে বেরিয়ে গেছে, শেয়ারগুলো ছেড়ে দিচ্ছে। এটা বাস্তব কথা বলতেছি, যার প্রেক্ষাপট আজকে দেখেন মার্কেটের কি করুন। আজকে দেখেন মাত্র 79টা শেয়ার, 51টা শেয়ার লুজার, 51টা শেয়ার আনচেঞ্জ, 268টা শেয়ার লুজার। লেনদেন কমেছে 183 কোটি টাকা। সোজা কথা, গতকালকে 889 কোটি টাকা, তার আগের দিন 911 কোটি টাকা, তার আগের দিন মোটামুটি 1037 কোটি টাকা, 1137 কোটি টাকা লেনদেন হয়েছিল। ধারাবাহিকভাবে কিভাবে লেনদেন কমেছে আপনারা দেখেন। আজকে 706 কোটি টাকার মধ্যে এসে লেনদেন দাঁড়িয়েছে। কিভাবে মার্কেটকে ফেলে দেওয়া হচ্ছে, অথচ একদিন শুধু 300 কোটি টাকা পার হয়েছে। 91 কোটি টাকার লেনদেনের দিন 300 কোটি টাকার লেনদেন বেড়ে গেছিল। এই 93 পয়েন্ট বাজার সূচক প্লাসের দিন 300 কোটি টাকার লেনদেন এক লাফে বাড়ছে, কিন্তু তারপরের দিন এক লাফে পড়ে গেছে 200, তারপরের দিন পড়ছে আজকে একেবারে 183। তাহলে এসব করেন টানা 3 দিনে মার্কেট থেকে কত চলে গেছে। এইভাবে কখনো মার্কেটের মধ্যে আস্থা ফেরত আনা যাবে না। আমি বারবার করে বলছি, এইভাবে কখনো মার্কেটের মধ্যে আস্থা ফেরত আনা যাবে না। মার্কেটে যে মানুষের যে একটা ভয় কেটে মানুষ বিনিয়োগ নিয়ে ঝাঁপিয়ে পড়ছে, এই কিছু লোক এটা কয়েকটা সেক্টর ওয়াইজ গেইন করে, এই যেমন ধরেন ব্যাংকগুলোকে 1-2 টাকা বাড়ায় এরা প্রফিট টেক করে নিয়ে তারা এখন আস্তে আস্তে চটকে পড়তেছে, আবার নিচে ফেলে আবার প্রফিট টেক করবে এই টান দেয়। আপনারা চিন্তা করছেন ব্যাংকগুলো কি এই রেটের শেয়ার? টেক্সটাইলগুলো কি এই রেটের শেয়ার?
আজকে আমি কি বলবো আপনাদেরকে, সিরিয়ালি ধরে যদি পুরো 60 ধরেন, 79টা শেয়ার গুলো গেইন হয়েছে, এখানে আর 10টা বাদ দিলে সবগুলো 10 পয়সা 20 পয়সা গেইন দেখা যেত না, ওগুলো হইতো না যদি 10 পয়সা মাইনাস হয়ে যেত। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে শেয়ারগুলো লুজার হয়েছে সেগুলো যদি 20 পয়সা বাড়ে, এখন আজকে 40 পয়সা পড়ে গেছে। এখন কি আমরা লাভবান হলাম না ক্ষতিগ্রস্ত হলাম? আমি জানতে চাই, আমরা কি লাভবান হয়েছি না ক্ষতিগ্রস্ত হলাম? এই রাশেদ মাকসুদ, আবু আহমেদরা কিছু ব্যক্তিদেরকে সুবিধা দেওয়ার জন্য লোপেট এবং ব্যাংক কয়েকটা কয়েকটা টেক্সটাইলকে দিয়ে বাজারটাকে সামনের দিকে নিয়ে গেল। এখন পড়া যখন শুরু করলো, আসারের সাথে বিনিয়োগকারীদের কলিজা বেরিয়ে যাচ্ছে। এগুলো কি বাজারের কোনো কালচার হতে পারে? এটা সম্পূর্ণ দায়ী হচ্ছে রাশেদ মাকসুদ, আবু আহমেদ, অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। এরা সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমরা বারবার করে বলে আসছি, ওভারঅল মার্কেটকে ভালো করেন, ওভারঅল মার্কেট যেন সামনের দিকে যায়। এরা করছে কি, 90-93 পয়েন্ট প্লাসের দিন 10 পয়সা 20 পয়সা 30 পয়সা কতগুলো শেয়ার বাড়ায়, গেইনের সংখ্যা 100, 150টা 200টা দেখাইলো। তারপরের দিন একই আসার মারে 30 পয়সা 10 পয়সা যেটা বাড়ছে এটা 20 পয়সা বাড়াইছে, এটা 30 পয়সা বাড়ছে এটা 40 পয়সা বাড়াইছে। পালাই মোটামুটি গেইনের সংখ্যা কমায়, আবার যে লাউ সে ক্ষতি। তারপরের দিন আবার কি করলো, অন্য যেগুলো ফসছে এখান থেকে কয়েকটা তুলে, আবার যেগুলো এর আগের দিন বাড়ছে ওখান থেকে কিছু ফেলে দিয়েছে। এগুলো কি বিনিয়োগকারীদের সাথে তামাশা করা হচ্ছে? লক্ষ লক্ষ বিনিয়োগকারী আজকে পুঁজি হারিয়ে নিঃস্ব মানবতার জীবনযাপন করছে। তারা একটা স্বপ্ন বুনেছে যে এবার মার্কেট ঘুরে দাঁড়াবে, টানা বাড়বে, তাদের পুঁজিগুলো ফ্রি হয়ে বিনিয়োগ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। সেটা কি পাচ্ছে? কোনোভাবেই পাচ্ছে না। এর ভিতর নির্বাচনের একটা সময় যখন জানিয়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে তো কি হওয়া দরকার ছিল? নির্বাচনের সময়টা যখন জানার পর বাজারে একটা এফেক্ট আসার কথা না, সেটাও আসতেছে না। তার মানে কি, এই সরকারের উপর মনে হচ্ছে বাংলাদেশের মানুষের না, বিনিয়োগকারীদেরও আস্থা নেই। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে, সেটা এই দেশের মানুষ বিশ্বাস করতে হচ্ছে না। বিনিয়োগকারীরা তো পাচ্ছেই না, না হলে তো এটার একটা এফেক্ট বাজারে এসে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাওয়ার কথা ছিল, হয়েছে। আসলে আমরা বুঝতে পারছি না ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার চতুর্দিকে এত ব্যর্থতার পরিচয় কিভাবে দেয়। আমাদের জানা নেই যে লোকটার উপর আমরা অত্যন্ত বিশ্বাস আস্থা রেখেছি, এই লোকটা আমাদেরকে এভাবে মেরে দিবে আমরা কখনো ভাবিনি। আমরা স্বপ্ন বুনেছি যে একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, উনি এই দেশটাকে ঘুরে দাঁড় করাবেন। উনি দেখতেছি এই দেশের চাঁদাবাজি বাড়াই ফেলছে। যারা এই দেশটাকে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছে তারাও চাঁদাবাজির সাথে জড়িত হয়ে গেছে। তো অন্যদেরকে দোষ দিবেন কিভাবে? অন্যদেরকে সরে স্যার বলতেছেন, অন্যদেরকে এটা বলতেছেন, ওটা বলতেছেন। তো আপনারা কি কাজ করলেন? আপনারা তো একটা নজির সৃষ্টি করতে পারলেন না। পারছেন? আপনারা কি কোনো নজির সৃষ্টি করতে পারছেন? অর্থনৈতিকভাবে দেশের আইন শৃঙ্খলা, দেশের মানুষের আস্থা অর্জন আপনারা কি করতে পেরেছেন? আপনারা যেদিন সরকার গঠন করেছেন, আপনাদের যে জনপ্রিয়তাটা ছিল, আজকে কি এই জনপ্রিয়তাটা আছে? সবকিছু শূন্যে মিলিয়ে গিয়েছে। আজকে বিনিয়োগকারীরা আহাজারি করতেছে যে এতভাবে বলতেছে ওভারঅল মার্কেট ভালো করেন, ওভারঅল মার্কেটকে নিয়ে চিন্তা করেন। আপনারা কিছু লো পেড আপ, কিছু বহুজাতিক কোম্পানি, কিছু কয়েকটা সেক্টর থেকে ভালো ভালো কয়েকটা ওষুধ কোম্পানি, কয়েকটা ব্যাংক, এই সে আবিজাবি মিলাই, টেক্সটাইল মিলাই কোন রকমের বাজারটাকে 8-900 প্লাস করে দিলেন। কিন্তু বিনিয়োগকারীদের পোর্টফোলিও কোনো পরিবর্তন আসেনি। তাদের কোনো লাভ বয়ে আনেন। তারা 5% রিকভারি আসে না। এখন আজকে আবার যেভাবে পড়তেছে 7-8% যেটা, এটা আবার পিছনে চলে আসছে। ব্যাংকগুলো দেখেন, আপনি টেক্সটাইলগুলো দেখেন, আপনি ওষুধ কোম্পানিগুলো দেখেন, আপনি আদার্স অন্যান্য সেক্টরগুলো দেখেন, সবগুলোর করুণ পরিণতি হয়ে গেছে। এই যদি হয় অবস্থা আমাদের, তাহলে আমরা আমাদের মার্কেট ঘুরে দাঁড়াবে কিভাবে? বিনিয়োগকারীদের আস্থাটা আবার যদি ভেঙে পড়ে, এই আস্থা তৈরি করবে কে? আমরা মনে করেছিলাম গত 2 দিন কোন রকমের মার্কেট কারেকশন করে ঘুরে দাঁড়াবে আজকে সপ্তাহের শেষ দিন। এটা কি হইল? আরো বড় ধরনের পতন করে দিলেন মার্কেটটাকে, এবং লেনদেনটাকে 1137 কোটি টাকা থেকে 706 কোটি টাকায় দাঁড় করে দিলেন।
3 দিনে 3 দিনের লেনদেনে কত বড় পতন করে দিলেন দেখেন। 3 দিনে কি এত বাড়তে পারছে? তাও অল্প কিছু পতনে এত নিচে চলে আসা। 63 একদিন 50 পয়েন্ট, তারপরের দিন 15 পয়েন্ট, আজকে 63 পয়েন্ট। 130 পয়েন্টের মধ্যে বাজার কি অবস্থা হয়ে যেতে পারে? লেনদেন নেমে অর্ধেকে চলে আসতে পারে। 706 কোটি টাকা। এগুলো কি বিনিয়োগকারীদের সাথে তামাশা চলতেছে? আমরা বারবার এত সতর্ক করতেছি যে আপনারা মার্কেট ওভারঅল চিন্তা করেন। এখন যে মার্কেট যে এখন পতন শুরু হয়েছে, মার্কেট যেগুলো বাড়ে নাই সেগুলো পতন হচ্ছে, যেগুলো বাড়ছে সেগুলো সামান্য পতন হচ্ছে। তাহলে এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? যারা আগে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ডাবল ক্ষতিগ্রস্তের মধ্যে পড়তেছে। গতকালকে আমার এক ভাই বলতেছে যে রাশেদ মাকসুদ, আবু আহমেদদের আমল, ওরা থাকা অবস্থায় মার্কেট কোনো অবস্থাতে ভালো হবে না, এরা কিছু মানুষকে সুবিধা দেওয়ার জন্য এগুলো করতেছে। আসলে আমার এখন তাই মনে হচ্ছে। না হলে কিছু লো পেড আপ, কিছু বহুজাতিক, কিছু টেক্সটাইল, কয়েকটা ব্যাংক, অন্যান্য ফার্মাসি কাছ থেকে কয়েকটা নিয়ে মার্কেটটাকে প্লাস করায় আজকে সবগুলোকে দফস করে ফেলেন। হইল ভাগ্য ভালো, বহুজাতি লো পেড আপ অনেকগুলো শেয়ার বড় ধরনের মূল্য দরপতন হয় না, না হলে তো আজকে বাজারে 13টা বাজে যেত। ওগুলো দরদরে রাখছে যে কারণ ওখানে হয়তো গেম লার রয়ে গেছে। আমি তো শেয়ার বাজার টুকিটাকি, এটাতে আমি কখনো কোনো শেয়ারের এটা বাড়বে এটা কমবে এগুলো বলি না, কারণ আমরা এগুলো নিষেধ, এটা আইনগত ঠিক না। এগুলো কতগুলো দালাল আছে এগুলো বলে, যার বুদ্ধিতে এটা ব্যবসা করবেন এটা না। আমরা ওভারঅল সামগ্রিক বাজার নিয়ে আলোচনা করি সবসময়। সামগ্রিকভাবে বাজার যে ভালো হচ্ছে না, সূচক, লেনদেন, গেইনের সংখ্যা ধারাবাহিকতা রাখতে পারছে না, এটা বারবার করে আমরা তুলে ধরেছি। বারবার গেইনে মার খাচ্ছে। আজকে দেখেন লেনদেনও মার খাইলো, সূচকও মার খাইলো, শেয়ার গেইন তো দূরের কথা, লুজারের মধ্যে বড় ধরনের লুজার হয়ে গেল। এটা কি বাজারের চিরাচরিত নিয়ম হতে পারে? দক্ষিণ এশিয়ার মধ্যে শেয়ার মার্কেট আর নেই, আমাদের দেশের মার্কেট এটাই। এগুলো কি বলবো, মানে বিনিয়োগকারীদের সাথে এক ধরনের মানে কি বলে মস্কারি শুরু করে দিয়েছে এই বিএসইসি এবং এই যে তথাকথিত অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নররা মিলে এই দেশটাকে, পুরো দেশের একটা অর্থনীতির অন্যতম তালিকা শক্তিকে ধ্বংস করে শেষ করে দিয়েছে। 800-900 পয়েন্ট সূচক বাড়ার পরও বিনিয়োগকারীদের কি কারণে আগে 800-900 পয়েন্ট প্লাস ছিল যে অবস্থার মধ্যে যে পজিশন ছিল, ওই শেয়ারগুলো ওই পজিশন যায় নাই কেন? 5200-300 মধ্যে কত ছিল আপনি বলেন? 30 টাকা করে বিপিএল ছিল না, ইপিজিএল 32 টাকা ছিল না, ওয়াল 36 টাকা ছিল না, ব্যাটডিসি 400-450 টাকা ছিল না, স্কয়ার ফার্মা 250-300 টাকা ছিল না, আপনি সাই পাওয়ার 29 টাকা 30 টাকায় ছিল না, আপনার জেনেক্সিল 60-70 টাকায় ছিল না। আপনি বলেন না কোনটা বলবো? আপনি বিএসসিসি 51 টাকা 52 টাকায় ছিল না। এখন এগুলো এক পরিণতি কেন? এশিয়ার গুলো যেতে পারছে, ওই জায়গায় যেতে পারছে। ব্যাংকগুলো কাছাকাছি গেলেও আবার এগুলো আবার আগে জায়গায় চলে আসছে। 2-3 দিনে ব্যাংক বেড়ে কিছুটা আগের এই 5200-300 সূচকের যে অবস্থানে ছিল, এখানে কয়েকটা ব্যাংক গেছে, সবগুলো যেতে না পারলেও, যেমন প্রিমিয়ার ব্যাংক যেতে পারে নাই, ওয়ান ব্যাংক যেতে পারে নাই, বা অন্যান্য আরো অনেকগুলো ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক যেতে পারে নাই, আইএফএসি ব্যাংক যেতে পারে নাই, কিন্তু কিছু কয়েকটা গেছে, ইসিবিএল, এনসিসি ব্যাংক এরকম কয়েকটা গেছে। আজকে ওগুলোরও কি করে দিয়েছে, 12টা বাজে 13টা করে দিয়েছে। এগুলো কি হইল? তো আর কি লাভ হইল? 900 পয়েন্ট সূচক দুয়ে কি এই যে আজকে যে 5400 সূচক অবস্থান করতেছে, অনেক সূচক মাইনাস হওয়ার পর এখন এই 5400 অবস্থান থাকা অবস্থায়ও বাজারে কি পরিণতি দেখেন তো। লো পেটআপ গুলো যদি মূল্য ধরে না রাখতো তাহলে তো বাজারে আজকে বড় ধরনের অ্যাক্সিডেন্ট করতো। এরা গেমলাররা ওগুলো শেয়ার গুলোর দাম ধরে, এগুলো তো সাধারণ পাবলিকের কাছে, এগুলো যারা বড় বড় গেমলারদের হাতে আছে, এরা এগুলো ধরে রাখছে মূল্য। এটা বাস্তব, আমরা দেখছি না এগুলো। তো এখন কাকে কি বলবো?
এত বলার পরেও কোনো ধরনের আমরা বিনিয়োগকারীরা সুফল পাচ্ছি না, বিনিয়োগকারীদের কোনো ধরনের সমাধান আমরা পাচ্ছি না। আমরা কি করে বললে আমরা আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে আমরা পৌঁছতে পারবো? বারবার করে বলছি বাজারটাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যান, অন্তত 6,500 পার করে তারপরে কারেকশন ওভার আবার ঘুরে যাওয়ার পর ওইরকম একটা বিনিয়োগকারীদের ফ্রি হওয়ার সুযোগটা করে দেন। দিচ্ছেন সবাই দান্দাবাজ জুটে গেছে এখানে, এই নতুন বিনিয়োগকারী এরা দান্দা করে করে বেরিয়ে যাচ্ছে। এগুলো করে দিচ্ছে রাশেদ মাকসুদ আবু আহমেদ। এরা হচ্ছে এই বাজারের জন্য বড় ধরনের কালকে। আমরা বারবার বলে আসছি এই কথা। না হলে বাজার ওভারঅল ভালো হলো না কেন? কিছু নির্দিষ্ট শেয়ার গুলো বাড়লো আর অন্যান্য শেয়ার গুলো বাড়ে নাই, এটার দায় কে নিবে? করার সময় তো আপনারা ধরে রাখেননি, সবগুলো ফালাই দিলেন। বাড়ার সময় কেন সবগুলো বাড়ার জন্য হেল্প করেন? এগুলোর জন্য সম্পূর্ণ দায়ী এই রাশেদ মাকসুদ আবু আহমেদরা যতদিন থাকবে সূচক বাড়বে, বিনিয়োগকারীদের পোর্টফোলিওর চিত্র পরিবর্তন হবে না। বারবার আমরা বলে আসছি, এখন দেখেন আপনারা মিলছে কিনা সবকিছু। 3 দিন টানা পতনে এই অবস্থা হতে পারে বাজার 180-90 পয়েন্ট সূচক বাড়ে, 170-60 2 দিনে 160 পয়েন্ট, 180 পয়েন্ট 85 পয়েন্ট সূচক বাড়ছে। 3 দিনে 130 পয়েন্ট পড়ার সাথে সাথে কি 180 পয়েন্টের থেকে অবস্থা খারাপ হয়ে যেতে পারে বাজার? দেখেন তো আপনারা কি অবস্থা হয়েছে বাজারে, লন্ড বন্ড হয়ে গেছে বাজার, 280টা শেয়ার হয়েছে। সুতরাং আমি বলছি এখনো সময় আছে বিনিয়োগকারীদের, যে একটা আস্থা ঘুরে দাঁড়িয়েছে, যে বিনিয়োগকারীদের যে একটা স্বপ্ন বুনেছে, আপনারা সেই স্বপ্নটা, সেই আস্থার জায়গাটা ভেঙে দিয়েন না। বাজারটাকে ঘুরে দাঁড় করান, ওভারঅল মার্কেটটাকে ঘুরে দাঁড় করান, যেন ধারাবাহিকতা মেনটেন হয়। সবগুলো শেয়ার যেন একটা নির্দিষ্ট গন্তব্যে যেতে পারে, বিনিয়োগকারীদের যেন বিনিয়োগ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে, সেই সুযোগটা তৈরি করেন। এই অবস্থায় বিনিয়োগকারীদের মনোবল ভেঙে দিয়েন না, দয়া করে। বারবার আমরা অনুরোধ করছি, বিনিয়োগকারীদের মনোবল ভেঙে দিয়েন না। বিনিয়োগকারীদেরকে আপনারা ইতিমধ্যে টানা 3 দিন পথ, ইতিমধ্যে বিনিয়োগকারীরা মনোবল দুর্বল হতে শুরু হয়েছে। তারা যে একটা স্বপ্ন বুনেছে, তাদের স্বপ্নটা কি ভেঙে যাবে? দুঃস্বপ্নে তলিয়ে যাবে আমার প্রশ্ন। সুতরাং আপনারা সময় থাকতে ব্যবস্থা নেন। আমি আজকে এই প্রত্যাশায় রাখছি। এই বলে আমার আলোচনা এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।